নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। প্রভাব কিন্তু পড়বেই। এই মুহূর্তে কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি, বঙ্গবাসী প্রত্যেকে, এবং যা যা ঘটনা ঘটছে এবং যা যা আপডেট আমরা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। এরপরও কি মনে হয় আপনাদের যে এর প্রভাব বিশেষ করে যারা মহিলারা আছেন তাদের মধ্যে পড়বে না? কারণ একটি মেয়ে, যে মেয়েটি তার মা তার বাবা তাকে পড়াশোনা করার জন্য কসবা ল কলেজে পাঠিয়েছিল, এবং তারপর তার সঙ্গে যা ঘটেছে, এরপরও গোটা মহিলা কমিউনিটি এটাকে কিভাবে নিচ্ছেন, এর প্রভাব কি পড়বে না? এবং তারপর তার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ম্যাঙ্গো, মনোজিৎ মিশ্র, তার ব্যাকগ্রাউন্ডগুলো তো আপনারা চমকে যাচ্ছেন। বিভিন্ন রকম তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যেই, এবং আপনারা জেনেছেন কতটা প্রভাবশালী সে ছিল, যে পুলিশকে মেরে একদিনে বেল পেয়ে যায়। ভাবুন তার কত বড় ক্ষমতা। যাই হোক, এই নিয়ে হট সিটে হট টকের আজকের পর্ব আমরা শুরু করছি। আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকছে, এবং তার ভেতর থেকে ইম্পর্টেন্ট সবার আগে আমরা এটা নিয়ে ডিসকাস করব, এবং তারপর আমরা অন্যান্য টপিকে যাব। অর্কপ্রভ সরকার হট সিটে হট টকে, যাকে আপনারা প্রায় সব পর্বেই দেখে আসেন এবং যার বিশ্লেষণ শুনে আসেন, আমার সঙ্গে আছেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই আমি অর্কদা আপনাকে জিজ্ঞেস করব যে এই যে ম্যাঙ্গো, মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গে তার এই দুই অ্যাসোসিয়েট, এই এত বড় ঘটনা এবং এত ক্ষমতা, এত সাহস, এত স্পর্ধা কোত্থেকে পেল অর্কদা, এবং দিনের পর দিন এই চলেছে? আসলে এই মনোজিৎ মিশ্র বা ম্যাঙ্গো, এর কিছু মানসিক তো সমস্যা আছে, তো সুস্থ নয়, সাইকোপ্যাথ টাইপের, এবং এ ভাইপো ব্রিগেডের সদস্য। বেশ, হ্যাঁ, এইসব লাল চুল কানে দুল টাইপের এরকম অনেক ম্যাঙ্গো আছে। যদি ভালোভাবে ছানবিন করা যায়, পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ক্যারেক্টার প্রচুর। এরাই কলেজকে পরিচালনা করে, পরিচালন সমিতি এর কথায় ওঠে বসে, স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখে, বেআইনিভাবে ছাত্রভর্তি করা, সেমিস্টারের সময় অন্যায়ভাবে আটকে দিয়ে পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া, কলেজে বিভিন্ন কাজে ঠিকাদারি হয়, সেই ঠিকাদারির বরাত এই সমস্ত ছাত্র নেতাদের ঘনিষ্ঠ লোকেরা পায়। এরা হয়তো অনেক দিন আগেই এদের পড়াশোনার পাঠ শেষ, কিন্তু এরা কলেজে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘোরাফেরা করে। এগুলো দুষ্কৃতী, এগুলো ভাইপো ব্রিগেডের সদস্য। তো পুলিশকে মারার একদিন বাদে ও তো ছাড়া পাবেই, কারণ ও তো প্রভাবশালী, আর যে অঞ্চলে থাকে সেখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রভাবশালীরা থাকে। অর্থাৎ ওইখানে থেকে যে শাসক দল করে, স্বভাবতই লোকে তাকে ভয় পাবে। বাবা যে চত্বরে থাকে সে চত্বরে সর্বোচ্চ প্রভাবশালী থাকে, সর্বোচ্চ প্রভাবশালী স্নেহধন্য হতে পারে, একে ঘাঁটাবো না। তাই যত রকম অন্যায় অনাচার করেও এরা পার পেয়ে যায়। এই ধরনের ম্যাঙ্গো অনেক আছে, কিছু করতে গেলে কেউটে বেরিয়ে পড়বে। বেশ অর্কদা, স্বাভাবিকভাবে আমি প্রশ্ন করবো আপনাকে যে এ তো আজ থেকে চলছে না, এই ম্যাঙ্গো রাজ তো অনেক দিন ধরে চলছে। তাহলে তার যা হিস্ট্রি উঠে আসছে, ক্রিমিনাল রেকর্ড আছে তার, তাহলে এটা প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যে দল, ছাত্র টিএমসিপি কন্ট্রোল করলো না কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই ঘটনা ঘটে যাওয়ার পর তো তাকে ছেড়ে ফেললো, দল তো তার দায়িত্বই নিচ্ছে না। তাই এটা কি তৃণমূলের ট্রেন্ড, অন্যায় করলে ছেড়ে ফেলবো? তৃণমূল কি কন্ট্রোল করবে? চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে যারা, এই ভাইপো ব্রিগেডের সদস্যকে একজন ভানুয়াতুয়াতে পালিয়ে আছে, বিনয় মিশ্র, কুন্তল, শান্তনু, ম্যাঙ্গো, এরা সব ভাইপো ব্রিগেড। এরা আশ্রয় প্রশ্রয় মদত সবই পায় প্রভাবশালীদের কাছ থেকে, তারপর এরা ক্ষমতাশালী হয়ে ওঠে। যতদিন এদেরকে কাজে লাগানোর এদেরকে কাজে লাগায়, প্রোটেকশন দেয়। যখন দেখে আর প্রোটেকশন দিয়ে পারা যাচ্ছে না, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে, তখন ছেটে ফেলে দেয়। তখন বলে চিনি না, সাধারণ কর্মী, এখন তো সবাই তৃণমূল। তো এটাই ট্রেন্ড। বেশ বেশ, ওকে অর্থাৎ আমরা যদি পরের টপিকে আসি। এই যে প্রথমেই আপনাদেরকে বললাম যে প্রভাব, আম জনতা আপনারাই তো ডিসাইড করেন যে কাকে আপনারা নির্বাচিত করবেন, কাকে ভোট দেবেন।
মনে করুন 2011 সালে যখন 34 বছরের একটা পাথরকে সরিয়েছিলেন, একটা মুখকে আপনারা বিশ্বাস করেছিলেন, তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু 2025-26 প্রায় এসে গেল, ভোট চলে এলো, এর প্রভাব কতটা পড়বে অর্কদা? বিশেষ করে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু কমছেই, আমাদের যা পর্যবেক্ষণ, আমাদের যা বিশ্লেষণ, মানুষজন যা বলছেন, আমরা তো বলছি না, মানুষজন আমাদের বলছেন, আমরা আপনাদেরকে জানাচ্ছি, এটাই আমাদের কাজ। তো এইখানে দাঁড়িয়ে অর্কদা কতটা আসন কমতে পারে? আপনি আগেও বলেছেন বিভিন্ন জায়গায় এর প্রভাব শুধু এটা বলে নয়, যা যা ঘটে আসছে, দুর্নীতির থিসিস লেখা যায়, বলা যায় দুর্নীতির থিসিস। অর্কদা, এক্স্যাক্টলি তৃণমূল কটা আসন পাবে সেই সম্পর্কে তো বলা যায় না। পশ্চিমবঙ্গের 294টা আসনের মধ্যে 74টা আসন আছে সংখ্যালঘুরা, সেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে 2/3 আসন তৃণমূল জিতবে। আরও 20-25টা আসন আছে, সেখানে সংখ্যালঘুরা 25 থেকে 28%, সেখানে বিজেপিও আসন পাবে, তৃণমূলও পাবে। বাকি 194টা আসনে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। হিন্দু ভোটের মেরুকরণ যদি হয়, যদি 60%-এর কাছাকাছি হিন্দু ভোটের মেরুকরণ হয়, তাহলে বিজেপি 125 থেকে 30টা পাবে, তৃণমূল পাবে 155 থেকে 60টা। আর হিন্দু ভোটের মেরুকরণ যদি 62-63% হয়, বিজেপি এখানে সরকার তৈরি করবে। আর যদি দেখা যায় যে একেবারে নিঃশব্দ বিপ্লব হচ্ছে, শাসকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সর্বত্র আছড়ে পড়েছে, যেটা 2011 সালে বামফ্রন্টের বিরুদ্ধে হয়েছিল, তাহলে তৃণমূল 100 ক্রস করবে। যেটাই হোক না কেন, ফটো ফিনিশ, যেটা আমরা আগেও বিশ্লেষণ করেছি। যদি হিন্দু ভোটের মেরুকরণটা একেবারে ঠিকঠাক হয়, বিজেপি খুব ভালোভাবে সরকার তৈরি করবে। যদি বিজেপির প্রত্যাশার থেকে 2% হিন্দু ভোটের কনসলিডেশন হয়, তাহলে বিজেপি তৃণমূলের আসনের ফারাক থাকবে 30 থেকে 35টা। বেশ। আর যদি পশ্চিমবঙ্গের মানুষ একেবারে পরিবর্তনের পক্ষে ভোট দেয়, তাহলে তৃণমূল 100 নিচে না। বেশ অর্কদা, আমার দুটো জিনিস জানার আছে আপনার থেকে। প্রথম, নাগরিক সমাজ, তারা আরজি করার সময় রাত দখল আমরা কোনোদিন শুনিনি, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, নতুন মশাল মিছিল, এই রিসেন্ট কসবা নিয়েও কিন্তু হচ্ছে। আমার প্রশ্ন অর্কদা, ভোট দু রকম হয়, ভোটার একটা গ্রামীণ ভোটার যারা গ্রামে থাকেন, আর একটা শহর কেন্দ্রিক ভোটার। এই যে বিশেষ করে এই দুটো মুভমেন্ট যেখানে মহিলা কেন্দ্রিক, আরজি কর এবং কসবা, এই যে রাত দখল ফাঁক দখল এই যেগুলো করছে, এগুলো হচ্ছে নকশাল। বেশ, হ্যাঁ, এরা আলট্রা লেফট, এদের একটা এজেন্ডা আছে। এরা নেমেছে, দেখাচ্ছে যে আমরা প্রতিবাদে নেমেছি, আসলে হচ্ছে এরা তৃণমূলের বি টিম। তৃণমূলের বি টিম। বেশ। এদের কাজটা হচ্ছে যে কোনো মূল্যে বিজেপিকে আটকানো। এরা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে। সিপিএম দেখবেন কিছুই তো নেই, কিন্তু বিভিন্ন জায়গায় ওরা প্রার্থী দেবে, 3-4% ভোট পেয়ে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করবে। এটা ওদের ঘোষিত লক্ষ্য। ওরা বিজেপিকে ভীষণ ভয় পায়। ওরা বিজেপিকে রোকবার জন্য চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখবে। এই যে রাত দখলের পিছনে যারা আছে, এরা নকশাল, এরা ভণ্ড সেকুমাকু। এদের ঠিক নেই, এদের আনুগত্য ভারতবর্ষের প্রতি নয়, চীনের প্রতি। 2026 সালে মার্চ মাসের মধ্যে ভারতবর্ষ মাওবাদ থেকে মুক্ত হবে। কিন্তু ওর কথা, রাত দখলে কিন্তু সাধারণ মানুষও অনেক মহিলারা বেরিয়ে ডাক দিয়েছিল। এরা সাধারণ মানুষ, এরকম একটা নাম চমক, কিন্তু এই যে অর্গানাইজার যারা এর মাথা, এরা প্রত্যেকে হচ্ছে মাকু সেকু, নকশাল, আলট্রালেপ। এরা ভারতবর্ষের সমাজ, সংস্কৃতি, ধর্ম এসব মানে না। এদের আনুগত্য বিদেশি শক্তির প্রতি, চীনের প্রতি। এবং এরা বিজেপিকে ভয়ঙ্কর ভয় পায়। তাই বিজেপিকে আটকাবার জন্য এরা রাস্তায় নেমেছে। মানে আপনি ইনডাইরেক্টলি বলছেন এইসব করে শাসক দলকে সুবিধা করে দিচ্ছে। হ্যাঁ, এরা ভোট ভাগাভাগি করে, প্রতিষ্ঠান বিরোধী ভোট ভাগাভাগি করে। সিপিএমও করে। সিপিএম এর সঙ্গে এদের পার্থক্য আছে। সিপিএম তো আবার এদেরকে পছন্দ করে না, নকশালদের সিপিএম পছন্দ করে না। কিন্তু একটা জায়গায় মিল, সিপিএমও যেমন বিজেপিকে ভয় পায়, এরাও ভয়ঙ্কর ভয় পায়। তা সিপিএম দেখছে তাদের পক্ষে তো বিজেপিকে রোখা সম্ভব নয়, তৃণমূলই রুখতে পারবে যদি পারে, তাই পরোক্ষে তৃণমূলকে সমর্থন করি। বেশ। অর্থাৎ গ্রামীণ ভোট ব্যাংক, গ্রামীণ ভোট ব্যাংক তারাও তো দেখছেন, লক্ষ্মীর ভান্ডার একদিকে, ভোট হবে নিরাপত্তা, ভোট হবে হিন্দু মুসলমানে।
বেশ বেশ বেশ। ও লক্ষ্মীর ভাণ্ডার যারা হিন্দুরা পায় তারাও ভোট দেবে বিজেপিকে। না, আপনি আপনি এতটা কনফিডেন্ট? হ্যাঁ, এবার আর কোনো ইস্যু নেই, এগুলো হচ্ছে ভ্যালু অ্যাডিশন করবে, হিন্দু বনাম মুসলমান ভোট হবে। এটা সত্যি এগুলো হওয়া উচিত নয়। কেন হবে? এই প্রথমবার বোধহয় এই narrative- ধর্মের ভিত্তিতে কেন ভোট হবে? একদম। কিন্তু বাস্তব হচ্ছে এবার ধর্মের ভিত্তিতে ভোট হবে, সম্পূর্ণ মেরুকরণ হবে। সেখানে কর্মসংস্থান, বাসস্থান, রুটি রুজির প্রশ্নগুলো পিছনের সারিতে চলে যাবে। বেশ বেশ বেশ। পরিষ্কার মেরুকরণ হয়েছে, ধর্মের ভিত্তিতে ভোট হবে। হিন্দুরা যারা সরকারি প্রকল্পের সুবিধা পায় তারাও ঢেলে বিজেপিকে ভোট দেয়। বিজেপি যে ভোট পায় সে তো হিন্দু ভোট পায়, তো হিন্দু ভোটে তো মহিলারাও ভোট দেয়, তারা তো সুযোগ সুবিধা পান সরকারের থেকে। তাই ভোটটা যখন হবে একদম রিলিজিয়াস লাইনে, তখন ধর্মটাই অগ্রাধিকার পায়, বাকিগুলো ভ্যালু এডিশন হিসেবে কাজ করে। এই প্রথমবার হয়তো এই ন্যারেটিভে ভোট হতে যাচ্ছে। আপনারা নেক্সট যে টপিকে আসবো, আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, তৃণমূলে গৃহযুদ্ধর কথা। অর্থাৎ শাসক দলের একজন এমপি আর একজন এমএলএ, তৃণমূলে গৃহযুদ্ধ বললাম। সেখানে কল্যাণ বাবু কি বলেছেন, শাসক দলের এমপি, এবং তার পাশাপাশি মদন মিত্র শাসক দলের বিধায়ক, কি বলেছেন আপনাদের সামনে রাখবো, শুনুন। যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীকে যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে যে যাই গালাগাল দিক। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। তৃণমূলে তু মেমে হয়ে গেছে এখন এই মুহূর্তে। একজন এমপি অন্য একজন এমপিকে বলছেন আই হেট হার, শুধু তাই নয়, তার ব্যক্তিগত লাইফ নিয়ে প্রশ্ন তুলছেন যে হানিমুন থেকে ভারতবর্ষে ফিরেছেন, না হলে অন্য একজনের সংসার ভেঙে কী করে, এগুলো পার্সোনাল অ্যাটাক। কিন্তু আমরা বলছি তৃণমূলে গৃহযুদ্ধ। মদন মিত্র একজন বিধায়ক, তার স্টেটমেন্টও আপনারা শুনেছেন এই কসবার গণধর্ষণ। দেখুন, কল্যাণ ব্যানার্জি যে কথাটা বলেছেন, এটা যদি আপনি একটু আলাদা করে ভাবেন তাহলে দেখবেন কল্যাণ যে কথাটা বলেছে সেটা কিন্তু ভেবে চিন্তেই বলেছে। বেশ, এই যে মানে কোন কথার কথা বলছেন? এই যে মহুয়া মৈত্র, বেশ বেশ। 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রচারে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে ও তার প্রচারের জিপে উঠতে দেয়নি। কেন? কাঞ্চন ডিভোর্স করে অন্য একজনকে বিয়ে করেছিল। বেশ। তো সেখানে সাধারণ বাড়ির মা বোন তাদের কাছে কিন্তু এগুলো খুব গ্রহণযোগ্য নয়। বেশ। হ্যাঁ, একটা সংসার ভেঙে একটা সংসার তৈরি করছে, এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। সেই জন্য কল্যাণ বলেছে, না, তোমার উঠলে পরে আমার যারা মহিলা ভোটার আছে তারা অসন্তুষ্ট হবে। মহুয়া মৈত্র, দেখুন, উনি সর্বজ্ঞ জ্ঞানী, অহংকারী, ভীষণ এক্সেন্ট্রিক, হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করে। আবার লোকাল পলিটিক্সে মাথা গলিয়ে অনেক উদীয়মান প্রতিভাবানকে উঠতে দেয় না, এটা সত্যি। বেশ। কল্যাণ যে কথাটা বলেছে সেটা হয়তো খুব ভাবে বলেছে, কিন্তু পিনাকি মিশ্র 65 বছর বয়স ও রঙ্গনাথ মিশ্র পরিবারের সদস্য, যার সঙ্গে মহুয়া বিয়ে করেছে, তার দীর্ঘদিনের সংসার আছে, তার ছেলেটেলেও আছে, আমি শুনেছি। এটা সাধারণ মহিলারা কিন্তু এগুলোকে অ্যাকসেপ্ট করে না, খুব, এটা বাস্তব। একজন মহিলা নিজেকে পিনাকি মিশ্র স্ত্রীর জায়গায় যদি বসান তাহলে কিন্তু মহুয়াকেই দোষারোপ করবেন, বলবেন যে এই মেয়েটাই সংসার ভেঙেছে।
কল্যাণ এই সেন্টিমেন্টটাকেই ধরবার চেষ্টা করেছেন। ওর বলার ধরনটা হয়তো সবার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে, অনেক প্রগতিশীলরা ছিছি করবে। আমিও কল্যাণের বক্তব্যকে সমর্থন করি না, কিন্তু কল্যাণ এটা বলেছে খুব সুকৌশলে বলেছে, যে জন্য কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়িতে উঠতে দেয়নি। ঠিক সেই রকমই মহুয়া মৈত্রর ব্যক্তিগত বিষয়টাকে সামনে এনেছে এটা বলে যে কল্যাণের কেন্দ্রের যে ভোটাররা আছে, রুরাল মফস্বলের ভোটার, কনজারভেটিভ ফ্যামিলি, কাছে টানতে তাদের পরিবারের মেয়েরা এগুলো কিন্তু পছন্দ করে না। তারা, আপনি নিজেকে পিনাকি মিশ্রের স্ত্রীর জায়গায় যদি রাখেন, তার পক্ষে ব্যাপারটা কিন্তু কষ্টের। বেশ, একদম। এবং সে তো দায়ী করবে তার ঘরটা ভাঙার জন্য মৌমিত্রকে। এটাই আমার মনে হয় যে কল্যাণ এটাকে মাথায় রেখেই বলেছেন। যদিও আমি কল্যাণের এইভাবে বলা কথাকে সমর্থন করি না, ব্যক্তিগত ব্যাপার, ওকে ব্যক্তিগতভাবেই রাখতে পারত। কিন্তু যেহেতু কল্যাণকে প্রচারে যেতে দেয়নি কালীগঞ্জে মহুয়া, মুখ্যমন্ত্রী প্রতীক জৈনকে ফোন করেছিলেন, প্রতীক জৈন বলেছেন যে মহুয়া মৈত্র বাধা দিচ্ছে, সেই তুলনায় কল্যাণ একটা রাগ ছিল, সেই রাগের একটা বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু তৃণমূলের কলতলার ঝগড়া, তৃণমূল তো একটা দল নয়, এটা তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এসব তো হবেই। যে দলের কোনো আদর্শ নেই, একটাই আদর্শ এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, তারা এসবই করবে। মদন মিত্র স্টেটমেন্ট করলেন অর্থটা, মদনটাকে শোকজ করেছে। তৃণমূল কংগ্রেসের আবার শোকজ কি? না, তিনি বলেছেন আমি দুঃখিত যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে। হুমায়ুন কবির কতবার বলেছে, মদনদা আগেও শোকজ খেয়েছিলেন, সব কিছু হয় না, এগুলো সব আইবাস। যখন শোকজ হয় তখন আমরা সুব্রত বক্সী এখনো সভাপতি আছেন সেটা জানতে পারি, কারণ ওই শোকজের চিঠিতে স্বাক্ষরটা তার থাকে। বেশ গুরুত্বপূর্ণভাবে বললেন। বেশ, এবার অর্কদা খুব ইম্পর্টেন্ট একটা লাইন দিয়ে শুরু করব, আপনাকে জিজ্ঞেস করব আপনার রিয়াকশন। তৃণমূলের কি শেষের শুরু? কারণ এই তৃণমূলকে কি মানুষ চেয়েছিল? এই তৃণমূলকে কি মানুষ ভোট দিয়েছিল? এই তৃণমূলের থেকে মানুষ যা চেয়েছিল আজ কি তা পাচ্ছে? মুসলমানদের ভুল বুঝিয়ে বিজেপির জুজু দেখিয়ে আর লক্ষ্মীর ভাণ্ডার নামক কিছু প্রকল্পের সহায়তা তৃণমূল জিতছে। মধ্যবিত্ত উচ্চবিত্ত শহরের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হতে হবে। এই লড়াইটা, এবারে নির্বাচনের লড়াইটা তৃণমূলের কাছে ভীষণ কঠিন। যতই ওরা নানা রকম দাবি করুন না কেন, ওরা নিজেরাও জানে খুবই কঠিন। তারপর হিন্দু ভোট যেরকম কনসলিডেট করছে, শুধুমাত্র মুসলমান ভোট আর লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি দিয়ে বারবার নির্বাচনে যেতে চায় না। বেশ, তাহলে অর্কদা আমরা যদি আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করি, সব থেকে কি টাফেস্ট টাইম তৃণমূল কংগ্রেস ফেস করতে যাচ্ছে 2026-এ? হ্যাঁ, সরকারের কোষাগারের হানির হাল দিয়ে আজ না হয় কাল দিতে হবে। 26,000 শিক্ষক 6 মাস সময় চেয়েছি, কোর্টে গেছে। 6 মাস তো নির্বাচনের আগে। তারপরে কন্ট্রাক্টররা কাজ করে টাকা পাচ্ছে না, প্রাথমিক শিক্ষকদের ওটাও বাতিল হয়ে যাবে, ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে, কোনো বিনিয়োগ নেই, চাকরি নেই। নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিতে চলেছে। এই সমস্ত দিক থেকে প্রতিটা দিনে তৃণমূলের কাছে ভীষণ রকম চ্যালেঞ্জ, এবং যত নির্বাচনে গিয়ে আসবে আরও নানা রকম সমস্যায় আষ্টে পৃষ্ঠে তারা চলিয়ে যাবে। শেষ প্রশ্ন অর্কদা, আপনি বলেছেন যে বাংলায় বড় কিছু ঘটতে চলেছে। নির্বাচন কমিশনের যা নতুন গাইডলাইন ইতিমধ্যেই দিল্লিতে চলে গেছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের বক্তব্য হচ্ছে ভোটটা ভোটের মতো হোক, অবাধ, নিরপেক্ষ, হিংসা মুক্ত। প্রত্যেক প্রকৃত ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, তাহলে একটা প্রকৃত ফলাফল আমরা সামনে পেতে পারি। সেটাকে নিশ্চিত করবার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপই নিক না কেন, সেই পদক্ষেপ স্বাগত। তৃণমূল ভয় পাচ্ছে, বিরোধীরা যে অভিযোগ করে যে অবৈধ বাংলাদেশি ভোটারদের নাম তালিকায় ঢুকিয়েছে। তো নির্বাচন কমিশন যদি ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে চায়, তাহলে এই সমস্ত ভোটারের নাম বাদ যাবে। এরা তৃণমূলের ভোট ব্যাংক, অতীতে এরা বামেদের ভোট ব্যাংক ছিল। তাই ভোট ব্যাংক যদি তৃণমূলের ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তৃণমূলের কাছে লড়াইটা ভীষণ রকম কঠিন। তাই কিছুটা আতঙ্কিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছে। আর ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের আপত্তি, নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলছেন বিহার মডেল। ওটা তৃণমূলের আপত্তি, যার কারণ ভুয়ো ভোটারদের ব্যাপারগুলো ফাঁস হয়ে যাবে, অনেক ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এরা তো তৃণমূলকে ভোট দেয়,
তাহলে তো তৃণমূলের ক্ষতি, সেটা যাতে না হয় সেই জন্য তারা এইসব করছে। বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকের পর্বে আমরা কিন্তু বেশ কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ডিসকাস করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই কসবায় গণধর্ষণ কাণ্ড যা ঘটেছে, আপনারা জানেন এই নক্কারজনক ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা যা আপডেটস আসছে, যা যা তথ্য আসছে, যা যা খবর আসছে, সবই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তার গুণধর মনোজিৎ মিশ্রর ম্যাঙ্গোর কুকর্ম আগে কি করেছে সবটাই আপনাদেরকে আমরা জানিয়েছি এবং যা যা তথ্য আসবে আমরা আপনাদেরকে বলতে থাকবো। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, যে কন্ট্রোলটা কোথায়? এতদিন ধরে এত স্পর্ধা, এত সাহস কোথা থেকে সে পেল? শাসক দলে টিএমসিপির ছাতার নিচে আছে বলেই কি সেই কাজটা করতে পারলো? এটাই কিন্তু আমাদের প্রথম সব থেকে বড় প্রশ্ন, যেটা আমরা আপনাদের সামনে আজকের পর্বে প্রথম ডিসকাস করলাম। এর সঙ্গে ডেফিনেটলি মহিলাদের মনে কি কোনো প্রভাব পড়বে না এর? সে গ্রামীণ হোক, শহর কেন্দ্রিক হোক, যেখানেই হোক, একটি মেয়ে যে পড়াশোনা করতে গেল কলকাতা, খাস কলকাতার একটি কলেজে, একটি রিনাউন্ড কলেজে, সেখানে তাকে গণধর্ষণ করা হলো। ভাবা যায়? ভাবুন তো, এরপরও কি মহিলাদের মধ্যে কোনো প্রভাব পড়বে না? তারা কি এখনও লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, যেটাকে ভাতা বলা যায়, সেটাকেই প্রায়োরিটি দেবে? আমরা মনে করছি না, আমরা সেটা নিয়ে ডিসকাস করলাম। এবং সব থেকে বড় কথা, তৃণমূলে এখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, একদম তুতু মেমে পার্সোনাল অ্যাটাক পর্যন্ত করতে শুরু হয়েছে। এবং তার সঙ্গে মদন মিত্র, একজন নির্বাচিত বিধায়ক, রেসপন্সিবল মানুষ, সে যা কথা বলেছে, দল অলরেডি শোকজ করেছে, তার উত্তরও তিনি দিয়েছেন। তিনি নাকি দলের ভাবমূর্তি নষ্টের জন্য ক্ষমা চেয়েছেন, ক্ষমা প্রার্থী। কিন্তু প্রশ্ন হচ্ছে এইগুলো কেন হচ্ছে? তাহলে তৃণমূল সব থেকে টাফেস্ট চ্যালেঞ্জ 2026-এ আমাদের মনে হচ্ছে বিশ্লেষণ করে ফেস করতে চলেছে। এবং কত আসন কমছে তৃণমূলের? আসন তো কমছেই, কিন্তু কত আসন কমছে? এবং এক এক করে যা যা আসছে, আরজি করের পর এই গণধর্ষণ ছাড়াও এসএসসি, আরও অনেক যা যা দুর্নীতি, আমি দুর্নীতির থিসিস বলেছিলাম এই পর্ব চলাকালীন। তাহলে মানুষের কি ডিসিশন, মানুষ কি ভাবছে, মানুষ আপনারা আমজনতা কি ভাবছেন জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়ায়। আপনারা প্রচুর মানুষের অনুষ্ঠান দেখেন এবং আপনারা কমেন্ট লিখবেন এবং আমরাও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কি বলতে চান। এবং এইভাবেই হট সিটে হট টকের গরমাগরম পর্ব, টপিক, ইস্যুস আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।